সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলা নিয়মিত আয়োজন নিউজ নারেটিভ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আমাদের আজকের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন 2025। আর এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাকসুতে স্বতন্ত্র নির্বাচন করছেন তিনি আরমানুল হক। আরমানুল হক, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন এজিএস পদে। আপনি আসলে স্বতন্ত্র কেন নির্বাচন করছেন? আপনি তো একটি রাজনৈতিক দলের ব্যানারে গেলে আপনি অনেক সুযোগ সুবিধা পেতেন, আপনার রিজার্ভ ভোট থাকতো। সেক্ষেত্রে আপনার কেন মনে হলো যে স্বতন্ত্র নির্বাচন করতে হবে? বা দেখেন, প্রথমত এবারের যে প্যানেলে একটা প্যানেল এক ধরনের কৌশল নিচ্ছে। সো সেই জায়গা থেকে ছাত্র ফেডারেশন করি আমি। সো সেই জায়গা থেকে ছাত্র ফেডারেশন বর্তমানে কোনো জোটের সাথে নাই। আমাদের সর্বশেষ জোট ছিল ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য, এবং সেটাতে ছাত্র দল সহ ফ্যাসিবাদ বিরোধী অনেক সংগঠন ছিল। কিন্তু এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা ছাত্র দলের সাথে যাব কিনা, বা একসময় আমরা প্রগতিশীল ছাত্র জোটে ছিলাম, তাদের সাথে আমরা এবার যাব কিনা, আমরা বাকশাসের সাথে আমরা জোট করতে পারি কিনা, বা প্যানেলে যেতে পারি কিনা, বা উম্মামা ফাতেমার স্বতন্ত্র ঐক্যতে যেতে পারি কিনা। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের কৌশলের অংশ ছিল এবং আমাদের ভবিষ্যৎ রাজনীতিতে এক ধরনের প্রশ্ন তৈরি করবে। সো সেই জায়গা থেকে আমরা মনে করছি আমরা এইবার স্বতন্ত্রভাবে আমরা ইলেকশন করব এবং এভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা কোনো ধরনের কোনো জবাবদিহিতা পরবর্তীতে ভবিষ্যতে কি হবে সেটার দিকে না থাকে আমরা স্বতন্ত্রভাবে আমরা এবার লড়ছি। নির্বাচনে এ পর্যন্ত কি মনে হচ্ছে আপনার, যে আপনাদের কতদূর মনে হয় যে আসলে নির্বাচনে বিজয়ী হতে পারবেন, বা আপনার অবস্থানটা এই মুহূর্তে কি মনে হচ্ছে? দেখেন, আমার নির্বাচনের প্রস্তুতি দীর্ঘ সময়ের। আমি 2018 সালের জানুয়ারিতে যখন আমি ছাত্রলীগের হয়ে আমাকে হলে থাকতে হয়েছিল, আমি যেহেতু অন্য 10 জনের মতোই আমি একটা সিটের মিটিং এ যেতে হতো। হ্যাঁ, আমি মেনে নিয়েছিলাম আমি একটা বছর আমি ছাত্রলীগের রাজনীতি করব, দেন আমাকে একটা সিট দেওয়া হবে, সিট ভিক্ষা দেওয়া হবে, আমি ওই সিটটা ভিক্ষা পাবো। সো সেই জায়গা থেকে কিন্তু কিন্তু আমি হলে উঠতে গিয়ে যা দেখলাম অবস্থা ভয়াবহ। 35 জনের রুমে আমার থাকতে হতো, আমি যে পাশে ঘুমাতাম সেই পাশে আমার সকাল হতো, ভয়াবহ পরিস্থিতি ছিল। আমি বুঝতে পেরেছিলাম কিভাবে একটা সিটকে মাথা গুঁজে ঠাঁইকে কাজে লাগিয়ে তারা আমাদের সংকটকে কাজে লাগিয়ে কিভাবে রাজনীতিটা করে, কিভাবে আমাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সো সেই জায়গা থেকে তখনই বুঝতে পেরেছিলাম। এবং তখন ডাকসু আন্দোলনের লাস্ট ফেজ ছিল। ডাকসু আন্দোলন আপনি জানেন দীর্ঘ সময় ধরে আন্দোলন চলতেছিল ডাকসুর জন্য। ওই আন্দোলন লাস্ট ফেজ ছিল এবং আমাকে খুব বেশি প্রভাবিত করে ওই আন্দোলন। আমি সকালে ভোরে উঠেই আমি দেখতে পেতাম ডাকসুদে হারামজাদা আমার মধ্যে একটা আলোড়ন তৈরি করে। এরপরে নিপীড়ন বিরোধী আন্দোলন, তখনকার অধিভুক্তিবাদের আন্দোলন চলতেছিল এবং সেখানে নারীদেরকে হেনস্থা করা হয়। এর ফলে নিপীড়ন বিরোধী আন্দোলন গড়ে ওঠে। ওই আন্দোলনও আমার মধ্যে একটা আলোড়ন তৈরি করে। ফলে আমি সিদ্ধান্ত নিই, 7 দিনের মাথায় আমি সিদ্ধান্ত নিই আমি আর হলে থাকবো না, ছাত্রলীগের হয়ে আর দাসত্ব করবো না, কেচুর মতো বাঁচবো না, জোকের মতো বাঁচবো না, আমি লড়াই করব। আমি ওই সময় থেকে আমি এই আন্দোলনে যুক্ত হই এবং এখনো অবধি আমি রাজপথে আছি, মানুষের জন্য লড়াই করে যাচ্ছি। ফ্যাসিবাদের আমলেও লড়েছি এবং এখনো লড়াই করে যাচ্ছি। এবং আমার প্রস্তুতি দীর্ঘ সময়ের, ডাকসু আন্দোলনের বা ডাকসু নির্বাচন প্রস্তুতি আমার দীর্ঘ সময়ের। প্রথম বর্ষ থেকে বৈধ সিট থেকে শুরু করে এমন কোনো আন্দোলন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হয়েছে, বা ফ্যাসিবাদের আমলে রাজপথে এমন আন্দোলন হয় নাই যেখানে আমি ছিলাম না। মোটামুটি আমি যেটুকু বাড়ির চেষ্টা করেছি, সেটা কৃষকদের আন্দোলন হোক, সেটা শ্রমিকদের আন্দোলন হোক, সেটা শিক্ষকদের আন্দোলন হোক, শিক্ষার্থীদের আন্দোলন হোক, যে কোনো ধরনের আন্দোলনে ছিলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাধ্য মতো লড়াই করেছি। খুব কঠিন পরিস্থিতিতে একা 2 জন 3 জন 4 জন নিয়েও আমরা দাঁড়িয়েছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমি ভীষণ রকমের প্রস্তুত। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করতেছি আবার নতুন করে। 5 আগস্ট পরবর্তীতে একটা নতুন পরিস্থিতি, নতুন বাস্তবতা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আই হেট পলিটিক্স, রাজনীতিকে নিষিদ্ধ করে দেওয়া, আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলতেছে। তবে আমরা এটা কাটাই ওঠার চেষ্টা করতেছি। এর মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করতেছি আমরাই তো কঠিন সময়ে ছিলাম তোমাদের অধিকার আদায়ের জন্য। তোমাদের যখন নিপীড়ন করা হচ্ছে তখন আমরাই ছিলাম। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, শিক্ষার্থীদের সাথে কথা বলে যাচ্ছি। আর শিক্ষার্থীরা যেন আমাদের সেই অবদান মনে রাখে, আশা করি শিক্ষার্থীরা মনে রাখবে। এবং 25 জনের মধ্যে আশা করি যদি তখন তারা যখন ফিল্টার আউট করবে কাকে ভোট দিবে, অবশ্যই আমাকে আগায় রাখবে আমার যে দীর্ঘ সময় ধরে লড়াই করা এটার জন্য। 24-এর আন্দোলনে তো আপনি অংশ নিয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই। তো এখানে একটি বিষয়, সেটি হলো যে আপনার প্রতিপক্ষ যারা অনেক ভিপি, জিএস, এজিএস, তারাও জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, আপনারাও নিয়েছেন, এবং যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন
অলমোস্ট সবাই এই জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, এবং এমনকি আমরা এমনও জানি যে ছাত্রলীগ থেকে তখন পদত্যাগ করে অনেক আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারা অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমার প্রশ্ন হলো, সবাই জুলাই আন্দোলনে অংশ নিলেও এর মধ্যে অনেকেই আছেন যারা অনেক পরিচিত। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে তারা যে নেতৃত্ব দিয়েছেন সেই বিষয়গুলো সামনে চলে আসছে, কারা নেতৃত্ব দিয়েছেন, তারা তখন বিভিন্ন সংগঠনের প্রধান হয়েছেন, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে গেছেন। তারা অনেক পরিচিত ফেস এবং পপুলার ফেস, এবং তারা অনেক অনেক হেভিওয়েট, পাশাপাশি তারা অনেক সেলিব্রিটি বলতে পারেন, অনেকটা সেলিব্রিটি হয়ে গেছে। এরকম অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনাদের রয়েছে। তো এক্ষেত্রে আপনার বিজয়ী হওয়া বা আপনার নির্বাচনে আসলে অংশ নেওয়া অনেক বড় চ্যালেঞ্জ কিনা আপনার জন্য? প্রথমত তারা তো এগিয়ে থাকবে এইসব কারণে। হ্যাঁ, তারা মিডিয়াতে পরিচিত। দেখেন, আমি দীর্ঘ সময় ধরে আন্দোলনে আছি, দীর্ঘ সময় ধরে রাজপথে ছিলাম। এখন আমি কেন জুলাই গণঅভ্যুত্থানে কোটা আন্দোলন যখন শুরু হয়, জুলাই গণঅভ্যুত্থানে কোটা আন্দোলন তো এক না। কোটা আন্দোলন যখন শুরু হয়, একদম শুরু থেকেই কিন্তু এই আন্দোলনে আছি। যেহেতু সব সময় যে কোনো ধরনের আন্দোলনে থাকি, সেই জায়গা থেকে জুলাই এই যে কোটা আন্দোলনে কিন্তু 6 জুন থেকে 5 জুন থেকেই আছি। কিন্তু আমরা ব্যানারে দাঁড়াই নাই, ইচ্ছে করে দাঁড়াই নাই। কারণ দাঁড়াই নাই কেন, আমি একটা সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক, এবং আমি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই করে যাচ্ছি, এবং হাসিনার খুব কঠিন সময়েও দাঁড়িয়েছি। আমাকে ক্যাম্পাসে চেনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র নেতা হিসেবে। সো সেই জায়গা থেকে ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য সংগঠন, সো সেই জায়গা থেকে আমি যদি ওই আন্দোলনে ব্যানারে যাই, তাহলে কিন্তু শুরুতে এই আন্দোলনটা ট্যাগ লেগে যেত। এটা আমাদের একটা কৌশল ছিল। আমরা আমাদের যারা জুনিয়র ছিল তাদেরকে আমরা চেষ্টা করেছি ওই ব্যানারে রাখতে, এবং আমরা যারা নেতৃত্ব পর্যায়ে ছিলাম আমরা কিন্তু পিছনের দিকে ছিলাম, আমরা সংগঠিত করে যাচ্ছিলাম, প্রতিটা দিন আমরা ছিলাম। এখন দেখেন, এটা ভোটের বিষয়, মানে এটার আপনি দেখেন 25 জন দাঁড়িয়েছে আমার পোস্টে। এখন 25 জনের মধ্যে কাকে বেছে নিবে? শুধু জুলাই গণঅভ্যুত্থানে যে যুক্ত হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে সবাই যুক্ত হয়েছে। প্রথমত জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি লড়াইটা করেছে কারা? এই ধরেন ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা, বা আপনার যারা রাস্তায় থাকে, স্ট্রিট চিলড্রেন, তারাই সবচেয়ে বেশি লড়াইটা করেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনেকে লড়াই করেছেন, কিন্তু শহীদদের চেয়ে কেউ বড় না। যারা হতো তারাই মানে সবার ঊর্ধ্বে। তো তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, কিন্তু বাকি যারা আছেন তাদেরকেও আমরা শ্রদ্ধা করি। আমার জুনিয়র যারা আছেন, আমার পোস্টে দাঁড়িয়েছেন এই যে প্রার্থী হিসেবে, তাদেরকে আমি স্নেহ করি। অনেক যোগ্য প্রার্থী আছেন, কিন্তু শিক্ষার্থীরা ভোট দেওয়ার সময় এমন প্রার্থীকে বেছে নিবে যে দীর্ঘ সময় ধরে তার অধিকার আদায়ের জন্য লড়াই করেছে। এখানে অনেকেই আছেন যাদের কমিটমেন্ট নেই, কিন্তু আমার পার্সোনাল যে লড়াই, সেই লড়াইটা যদি তারা দেখে, তারা যখন একটু ঘিরে দেখবে খুব কঠিন পরিস্থিতিতে ছাত্রলীগের চোখে চোখ রাঙিয়ে কথা বলার মতো যখন কেউই ছিল না, তখন কিন্তু আমরা রাজপথে ছিলাম। আমরা প্রথম বর্ষ থেকে বৈধ সিট, যেমন ছাত্রলীগ যখন আপনার হলগুলো দখল করে রেখেছে, তখন আমরা প্রথম বর্ষ থেকে বৈধ সিট, ছাত্রলীগ দখল মুক্ত। ইভেন 2019 সালে যখন আমি ডাকসুতে অংশগ্রহণ করি, আমাদের ট্যাগ লাইনে ছিল প্রথম বর্ষ থেকে বৈধ সিট এবং বইমুক্ত ক্যাম্পাস চাই। আমরা পুরোটা সময় স্বপ্ন দেখিয়েছি কিভাবে একটা বইহীন ভয়মুক্ত ক্যাম্পাস কিভাবে তৈরি করতে হয়, এবং দীর্ঘদিন ধরে টানা আন্দোলন করে গেছি হাসিনাকে কিভাবে ফেলা যায়। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনের কাতারে থাকা। সো সেই জায়গা থেকে আমাদের এক ধরনের লড়াই আছে। আমরা শিক্ষার্থীদের জন্য যে কোনো ধরনের আন্দোলনে তাদের অধিকার আদায়ের জন্য আমরা প্রশাসনের সাথে প্রতিনিয়ত আমরা লড়াই করে গেছি। আমরা নিপীড়িত হয়েছি, আমাদের একাডেমিক লাইফে অনেক আমরা ক্ষতিগ্রস্ততার শিকার হয়েছি। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে। সো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা এটা বেছে নিবে, কাকে 25 জনের মধ্যে বেছে নিবে সেই শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে। আমার মনে হয় যারা কমিটেড, আগে যারা লড়াই করেছে, তাদেরকেই শিক্ষার্থীরা বেছে নিবে বলে আমার কাছে মনে হয়। এই আন্দোলন সংগ্রামে সবাই অংশ নিয়েছে, সবাই এখানে প্রার্থী হয়েছে, কিন্তু আপনি নিজেকে আপনি যেরকম অবদান আছে এরকম তো অনেকেরই অবদান আছে। আপনি বলছেন আপনি যখন এই আন্দোলনগুলো করেছেন লং টার্ম, এই লং টার্ম তো আপনি একা আন্দোলন করেননি। এখানে ভিপি জিএস প্রার্থী বা অন্যান্য প্রার্থী, তাদের মধ্যে অনেকেই তো এই লং টাইম আন্দোলন করেছে, এরকমটা না? সেটি যদি হয় তাহলে প্রার্থীরা আপনাকে কেন বেছে নেবে, সেই বিষয়টা যদি স্পষ্ট করতে। দেখেন, প্রথমত আরেকটু আমি এক্সটেন্ড করি, মানে বিষয়টা যুক্ত করি, সেটা হলো যে 5 আগস্টের আগে এবং পরে আপনি শিক্ষার্থী বান্ধব কি করেছেন? দেখেন, প্রথমত একটা পলিটিক্যাল সংগঠনের কাজটা কি? পলিটিক্যাল সংগঠনের কাজ কিন্তু খয়রাতি সোশ্যাল অ্যাক্টিভিটিস না। সে প্রশ্ন করে, প্রশাসনকে প্রশ্ন করে,
শিক্ষার্থীদের যেখানে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেখানে আওয়াজটা তুলে। তো আওয়াজ তোলার ক্ষেত্রে কখনো পিছপা হয় না। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কঠিন সংকট, যে সংকটটা সিট সংকট, এই সংকটটা নিয়ে আমি কাজ করেছি। একদমই 5 আগস্ট পরবর্তী সময়ে বসে থাকিনি, চেষ্টা করেছি প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য আবার আন্দোলন শুরু করি। আমরা দেখতে পাচ্ছিলাম 5 আগস্ট পরবর্তীতে ছাত্রলীগের যে এত বছরের কৃত্রিম সিট সংকট, এটা যখন ভেঙে যায় তখন দেখা যায় নারীদের আসলেই সিট সংকট রয়ে গেছে না। পুরুষ শিক্ষার্থীদের মধ্যে তারা কিন্তু সিট মোটামুটি পাচ্ছে, কিন্তু নারীদের সিট সংকট রয়ে গেছে। সো সেই জায়গা থেকে নারীদেরকে কিভাবে আবাসনের মধ্যে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। সো আপনি যদি এটাকে কাজ হিসেবে দেখেন, অ্যাক্টিভিটিস হিসেবে দেখেন, যেমন ধরেন লিফট নষ্ট হয়ে গেছে বা এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা, শিক্ষার্থীদের অধিকার সম্পর্কিত সমস্যাগুলোতে কিন্তু শিক্ষার্থীদের পাশে ছিলাম, সেটা সিট সংকট হোক বা সেটা খাবার হোক, এই ধরনের বিষয়ে। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন আপনি গাছ লাগিয়েছিলেন কিনা, আপনি পানির ফিল্টার লাগিয়েছিলেন কিনা, আপনি জুড়ে দিয়েছেন কিনা, এসব কাজ আমি করি না, এসব কাজ আমরা করি না। কারণ আমরা প্রশ্ন করি এসব কাজ করব কখন, যখন আমি নির্বাচিত হব। আমি তো শিক্ষার্থী, আমি একজন স্টুডেন্ট, তাহলে আমি টাকাটা পাবো কই? আমাকে তো চলতে হয় ঢাকায়। তো সে জায়গা থেকে এটা শিক্ষার্থীদের কাজ এসব করা না। শিক্ষার্থীদের কাজ প্রথমত পড়াশোনা করা, আর কেউ যদি প্রশ্ন করে, মানে পলিটিক্যাল সংগঠন হচ্ছে, সে তো প্রশ্ন করবে, ইনস্টিটিউশনকে প্রশ্ন করবে। তো ইনস্টিটিউশনের প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই আমি এগিয়ে আছি। আমি প্রশ্ন করেছি 5 আগস্টের আগেও প্রশ্ন করেছি, 5 আগস্টের পরবর্তীতেও প্রশাসনকে প্রশ্ন করে যাচ্ছি, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, সাইবার বুলিং কেন হচ্ছে, কেন সিট দেওয়া হচ্ছে না, এই মেয়েগুলো কিভাবে থাকবে, এই ছেলেগুলো হলে কিভাবে থাকবে, এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বাছাই করবে তখন অবশ্যই আমার যে কাজ, কন্টিনিউয়াসলি কাজের যে আমার যে ধারাবাহিকতা, এটাকেই তারা বিচার করবে ভোট দিতে গেলে। যাই হোক, এখন নির্বাচন তো চলে আসছে 9 তারিখ, আপনারা হয়তো 8-9 দিন সময় পাবেন। 2 দিন আগেই, অর্থাৎ 48 ঘন্টা না, হ্যাঁ 48 ঘন্টা আগেই আপনার প্রচারণা বন্ধ হয়ে যাবে নির্বাচনের। 48 ঘন্টা বা কম বেশি হতে পারে, যাই হোক, মানে মাঝখানে একদিন থাকবে, তার আগের দিন রাত 12টার পর আর আপনারা প্রচারণা করতে পারবেন, অর্থাৎ 7 তারিখ রাত 12টার পর আর প্রচারণা করতে পারবেন না। এই সময়ের মধ্যে আসলে আপনার যে প্রচারণা আপনি শেষ করতে পারবেন কিনা। আরেকটি বিষয় হলো যে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, যেটা অনেকে বলে লেভেল প্লেইং ফিল্ড, বা সবাই সমান সুযোগ পাচ্ছে কিনা, কিংবা কেউ প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন ব্যানার ফেস্টুন লাগাচ্ছে কিনা, মানে আচরণবিধি লঙ্ঘন করছে কিনা, এই বিষয়ে আপনার বক্তব্য কি? দেখেন, আচরণবিধি লঙ্ঘন শুরু হয়েছে বলতে গেলে মনোনয়ন ফর্ম তোলার দিন থেকেই বিভিন্ন পক্ষ আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। মনোনয়ন ফর্ম তোলার সময় 5 জন যাওয়ার কথা দেখা যাচ্ছে, সেখানে 30 জন যাচ্ছে, স্লোগান দিচ্ছে, বা দেখা যাচ্ছে অফিসিয়ালি বিভিন্ন রাজনৈতিক পক্ষ করে যাচ্ছেন। এর বাইরে আবার দেখা যাচ্ছে আপনার বিভিন্ন জনসংযোগ করতেছে, তারপর বিভিন্ন কালচারাল রুমে যাচ্ছে। আমরা মানে আরেকটা পলিটিক্যাল সংগঠন দেখতে পেলাম। তো এই ধরনের আচরণবিধি কিন্তু লঙ্ঘন হচ্ছে। ফেস্টুন, বড় বড় ফেস্টুন, টাকার খেলা চলতেছে, তারপর খাওয়াতে নিয়ে যাচ্ছে, সেটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তারপর ফুল দেয়া হচ্ছে। তো এগুলো কিন্তু আচরণবিধি লঙ্ঘন। এখন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আগেও হতো, এবং কেউ কেউ মনে করেন এগুলো কথার কথা লিখে রাখে, এগুলো মানার দরকার নাই। তো এভাবেই হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি আচরণবিধি যেন লঙ্ঘন না হয়, এবং আচরণবিধি যারা লঙ্ঘনের সাথে যুক্ত তাদেরকে যেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। আমরা সেই দাবি জানিয়ে আসতেছি, কিন্তু নির্বাচন কমিশন টিনের চশমা পরে আছেন, তারা কালো চশমা পরে আছেন, ফলে এটা খুবই হতাশাজনক। তবে আগামী আপনারা লিখিতভাবে কেন জানাচ্ছেন না এবং কেন ব্যবস্থা নিচ্ছেন না, সেই প্রশ্ন তো আপনারা করতেই পারেন। আমরা আমাদের জায়গা থেকে আমরা জানাচ্ছি, তবে তারা মানে দেখেন, মানে প্রথমত নির্বাচন কমিশনকে আলাদা করে দোষ দেওয়ার কিছু নাই। 5 আগস্ট পরবর্তী প্রশাসন, আমরা দীর্ঘ মিটিং করেছি, অনেকগুলো মিটিং করেছি আমরা, প্রায় 30টা মতো। প্রায় এই সবগুলো মিটিং এ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে কিভাবে স্বাভাবিক করা যায়, কিভাবে গণতান্ত্রিক করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করে আসছি। আমরা তাদের প্রস্তাবনা দিয়ে আসছি, সংগঠনগুলোর সমন্বয়ে, কিন্তু তারা একটাও কর্ণপাত করেন নাই, একটা প্রস্তাবনাও। সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় কেন জানি মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম ক্যাওয়াটিক পরিস্থিতি থাকলে, মানে প্রশাসন ঠিকমতো কাজ করছে না, প্রশাসন ঠিক মতো কাজ করছে নাকি ইন্টেনশনালি এরকম পরিস্থিতি হচ্ছে, সেটা একটা বিষয়। ইন্টেনশনালি এখনো কি দোসররা বিভিন্ন স্থানে বসে আছে এটি? হ্যাঁ, তা তো অবশ্যই। দেখেন, যারা 3 তারিখ 4 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মানে আওয়ামী লীগ সরকারের
সরকারকে টিকিয়ে রাখার জন্য মিছিল করে, তারা যদি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে যারা হামলায় জড়িত ছিল, কাটাবন রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্রলীগের যেসব শিক্ষকদের অনেকেই তো এই নেতৃত্বে ছিল। অবশ্যই অবশ্যই তারাও তো এখনো বহাল তবিয়ত আছে। বিচারের আওতায় আনেন না, তাদেরকে নিয়ে আপনি সিন্ডিকেট সভা করতেছেন, আমাদেরকে গিয়ে ওখানে থামাতে হচ্ছে। ফলে শুধু নির্বাচন কমিশনকে নিয়ে ভাবলে হবে না, নির্বাচন কমিশনের মতো, কিন্তু মানে এটার কন্টিনিউয়েশনটা কোথা থেকে? 5ই আগস্ট পরবর্তী সময় থেকে দেখেন, যে সময়টাতে যদি আউট অফ দ্য টপিক, যে সময়টাতে আপনি ছাত্ররা যদি নিষিদ্ধ করে রাখছেন, আমাদেরকে নিষিদ্ধ করে রাখছেন, আমরা যারা এত রিস্ক নিয়ে এত বছর ধরে রাজপথে ছিলাম, আমাদেরকেই বলতেছেন আপনারা নিষিদ্ধ, কোনো কাজ করা যাবে না। ওই পরিস্থিতিতে আমরা নিষিদ্ধই ছিলাম, আমরা চুপচাপ ছিলাম, কিছুই করতেছিলাম না আমরা। কিন্তু ওই সময় আপনার তোফাজ্জলকে পিটিয়ে মারা হয়েছে। কারা মারলো? শুধু হলে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, কিন্তু হলে ঘন্টার পর ঘন্টা একজন মানসিক বিকারগ্রস্ত লোককে আপনি পিটিয়ে মারলেন, এবং কি বিভৎসভাবে মারলেন। আপনি মারলেন, মারার পর আপনি তাকে খাওয়ালেন, খাওয়ানোর পরে আবার মারলেন, এবং এমন বিভৎসভাবে রশি দিয়ে পুরো পিষে ফেলা হয়েছে, লাঠি দিয়ে পুরো পাক পিষে ফেলা হয়েছে এবং মারা হয়েছে। ফলে তখন কিন্তু রাজনীতি নিষিদ্ধ। আমরা দেখতে পেয়েছি কিভাবে ঘৃণাস্তম্ভ মোচা হয়েছে, যে ঘৃণাস্তম্ভ আমরা ঘৃণাস্তম্ভ নাম দিয়ে আমরা ইতিহাসের পাতায় লিখেছিলাম, ওটা মোচানো হয়েছে কোনো একজন গোয়েন্দা সংস্থার মানে আপনার প্রেসক্রিপশনে। এটা প্রক্টরের বডি করেছে, প্রক্টর এখনো পর্যন্ত সেটার কোনো ব্যাখ্যা দেন নাই আমাদেরকে। সিটি কর্পোরেশনের ইয়ে ব্যবহার করা হয়েছিল। তো এর বাইরে হ্যাঁ সিটি কর্পোরেশনের এর বাইরে আমাদের এই যে মোটিভ, শেখ হাসিনার মোটিভ পোড়ানো হয়েছে চারুকলায়। এই যে চারুকলার এই উৎসবটা, মঙ্গল শোভাযাত্রা, পুরোটা সময় চারুকলার শিক্ষার্থীরা এটা দেখভাল করেন, এটাই তারা আয়োজন করেন, এটাই তারা দেখভাল করেন। কিন্তু প্রথমবারের মতো, ইতিহাসে প্রথমবারের মতো চারুকলার এই মঙ্গল শোভাযাত্রার যত কার্যাবলী তা নিয়ন্ত্রণ করে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশকে সাথে নিয়ে। কিন্তু এইবারই প্রথমবার যেখানে আপনার মোটিভ পোড়ানো হয় বা কোনো একটা অংশ পোড়ানো হয়, তো সেই জায়গা থেকে এই প্রশাসনের কাছ থেকে আমরা কোনো সঠিক ব্যাখ্যা পাই নাই। এরপর আমরা চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রাজনৈতিক সংস্কার আসুক। আপনি শোডাউন দিতে পারবেন কিনা, আপনি কমিটি দিতে পারবেন কিনা, আপনি কি করতে পারবেন, মাইক বাজাতে পারবেন কিনা, আপনি কি করতে পারবেন, সেটা নিয়ে সম্পূর্ণ আমরা প্রস্তাবনা দিয়েছিলাম 5 আগস্ট পরবর্তীতে সেপ্টেম্বর মাসে। কিন্তু একটাও কথা রাখা হয় নাই। একটার পর একটা মব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, নাকি 6টার পরে কোনো কনসার্টই করা যাবে না, যেখানে শুরু হয় 6টায় কনসার্ট। এরকম অনেক মব হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলো বন্ধ করা হয়েছে। তো এরকম অনেক কিছু করেছে, মব দিয়ে সবকিছু হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কি আশা করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে তো আমরা খুব বেশি আশা করতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন ডাকসু ইলেকশন দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণঅভ্যুত্থানে যারা, জুলাই গণঅভ্যুত্থানে যারা হামলায় জড়িত ছিল তাদের একটা লিস্ট তৈরি করেছেন 128 জনের ছাত্রলীগের, এবং ওই 128 জনের লিস্টে যারা হামলায় জড়িত ছিল তাদের নাম নাই, যারা হামলায় জড়িত ছিল না তাদের নাম আছে, এবং যারা হামলায় জড়িত থাকার পরও নাম নাই, তারা সেদিন ওই লিস্ট দেখার পরে তারা পার্টি করেছেন। তারা মানে এটা নিয়ে হাসাহাসি করতেছেন। আমরা হামলা করলাম, কিভাবে হলো, কেন হলো, কিভাবে হলো এটার কোনো ব্যাখ্যা নাই। কারা আসলে খলখাটি নাড়ায়? দেখেন ওখানে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট মানে জুলাই গণঅভ্যুত্থানে অনেক হামলাকারীকে বাঁচানোর জন্য কোনো একটা পক্ষ বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে। অর্থাৎ তাদেরই লোক তারা হেলমেট পরে বা বিভিন্নভাবে তারা ওই হামলায় জড়িত ছিলেন, তাদেরকে মামলা দেওয়া হয়েছে। মামলা থেকে যেন নাম কাটা হয় সেজন্য তিনি লবিং করতেছিলেন, তিনি তদবির করতেছিলেন। সো সেই জায়গা থেকে এইরকম পরিস্থিতিতে আপনি ছাত্রলীগের নেতাদেরকে ক্যাম্পাসে রেখে, হলে রেখে গোপনে পরীক্ষা নিয়ে, তাদের থেকে আপনি গোপনে পরীক্ষাও নিয়েছেন। এরকম পরিস্থিতি তাদেরকে আপনি ক্যাম্পাসের মধ্যে রাখতেছেন, এরপর ককটেল বিস্ফোরণ হচ্ছে, আপনি বলতেছেন অমুক দল ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কিন্তু ভাই অমুক দল তো ক্ষমতায় নাই, ছাত্র ফেডারেশন ক্ষমতায় নাই। তাহলে আপনি যখন ছাত্রলীগের সকল সন্ত্রাসীদেরকে ক্যাম্পাসের মধ্যে রাখবেন, তাদের পরীক্ষা নেবেন গোপনে, তাদের বিচার করবেন না, তাদেরকে মামলা দিতে পারবেন না, তখন তো এইসব কাজ হবেই। ডাকসু বানচাল হবে। ডাকসু বানচাল কারা করবে? অমুক দল করবে। এখন আপনি দেখেন ওই যে তমুক দল যেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তার তো বিচার করলেন না, আপনি মামলা দিলেন না। আপনাকে যখন মামলার কথা বলা হয়, বিচারের কথা বলা হয়, তখন আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তো বিচার করতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয় বিচার করার দরকার, আপনি মামলা করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলাটাও করেন নাই। যখন রুশাদ ফেরেদি একটা লেখা লিখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস যেমন উল্টো রাস্তায় চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উল্টো রাস্তায় চলে, এই লেখার জন্য প্রথম আলোতে ওই লেখার জন্য তাকে মামলা দেওয়া হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে কোনো ক্লাসে যেতে দিতেন না। তো সেই জায়গা থেকে আপনি
এরকম জুলাই গণঅভ্যুত্থানে, জুলাই গণহত্যার সাথে যারা যুক্ত ছিল তাদেরকে কেন আপনি মামলা দিতে পারবেন না? তাদেরকে কেন বিচারের আওতায় আনতে পারবেন না? আবার কি করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী বাধ্য হয়ে ছাত্রলীগের হয়ে হলে থাকতো তাদেরকে আপনারা হল থেকে বের করে দিচ্ছেন, তাদেরকে হলে ফিরতে দেওয়া হচ্ছে না। দেখেন কথা একেবারেই পরিষ্কার, আমরা 5 আগস্ট পরবর্তী সময় আমরা বলে আসতেছি, বারবার বলে আসতেছি, আপনি কাদেরকে বিচারের আওতায় আনবেন? যারা ক্রিমিনাল অফেন্স করেছে তাদেরকে আপনারা বিচারের আওতায় আনবেন। এর বাইরে কাদেরকে বিচারের আওতায় আনবেন? দল হিসেবে যখন বিচার করবেন, আপনি ছাত্রলীগের দল হিসেবে যখন বিচার করবেন, তখন সৈকত ভাই, তখন সাদ্দাম ভাই, আসিফ, ইনান, এরা তখন আপনার বিচারের আওতায় আসবে। যে দল হিসেবে যদি আপনি বিচারের আওতায় আনেন, অবশ্যই তারা অপরাধী। আপনি যারা ভাইটাল পোস্টে ছিল, যারা ক্যান্ডিডেট ছিল, হুকুমের আসামি হবে অবশ্যই। হ্যাঁ, হুকুমের আসামি হবে। তাহলে এদেরকে আপনি বিচারের আওতায় আনেন, এদেরকে মামলা দেন, আর মামলা দেন ক্রিমিনাল অফেন্স, সরাসরি ক্রিমিনাল অফেন্স যারা। এর বাইরে ছাত্রলীগের যারা ক্যাম্পাসে আছেন, যারা ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত না, বাধ্য হয়ে হলে ছিলেন, ছাত্রলীগের হয়ে হলে ছিলেন, আমি হলে ছিলাম, আমি ছাত্রলীগের হয়ে আমি মিছিল করেছি, কিন্তু আমি তো দোষী না ভাই, আমি তো বাধ্য হয়ে, সিস্টেমটা দোষী ছিল। তাহলে আপনি তাদেরকে কেন আপনি এখন ক্যাম্পাসে ফিরতে দিবেন না? পার্টিকুলার ওই দলের প্রতি নত স্বীকার না করলে আপনি তাকে রেড লিস্টে নাম লেখাবেন, তাকে হলে ফিরতে দিবেন না, তাকে ক্যাম্পাসে ফিরতে দিবেন না, ক্লাসে আসতে দিবেন না। আর ওই দলের না হলে, ওই দলের প্রতি নত স্বীকার না করলে আপনি তাকে ক্যাম্পাসে আসতে নত স্বীকার যদি করে, তাহলে তাকে আপনি 7 গুণ মাফ করবেন, তাকে মামলা থেকে নাম কাটাবেন, তাকে আপনি মানে গোপন পরীক্ষা নেবেন। এইসবই কিন্তু ক্যাম্পাসে হচ্ছে। আসলে এই ধরনের পরিস্থিতি আমাদের কারোরই কাম্য নয়। এই অভিযোগটি আসলে অনেকেরই, শুধু আপনার নয়, ডাকসু নির্বাচনে যারা অংশ নিয়েছেন অনেকেরই, পাশাপাশি যারা জুলাই যোদ্ধা, এই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যারা এই আন্দোলনগুলোর সাথে জড়িত, এখনো যারা দাবি জানিয়ে আসছে যে কেন দোষরদের বিচার করা হচ্ছে না। পাশাপাশি ছাত্রলীগের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধের সাথে জড়িত, যাদেরকে আমরা সবাই দেখেছি মিডিয়ায়, বিভিন্ন পত্রপত্রিকায় ছবি ভিডিও ভাইরাল হয়েছে, যে তারা সরাসরি আক্রমণ করছে, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? এই প্রশ্ন অবশ্যই থাকবে, ডাকসু নির্বাচন হলেও না হলেও। তো যাই হোক, এখন আমার প্রশ্ন ছিল যে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, একটু যদি কনক্লুশন টানতেন এই প্রশ্নটি। দেখেন, মানে 2019 সালের ডাকসু নির্বাচনের সময় ফেব্রুয়ারি মাস, তখন কিন্তু ছাত্র দলকে ঢুকতে দিত না ক্যাম্পাসে। তখন আমাদের কনসার্ন ছিল ছাত্র দলকে ঢুকতে না দেয়া বা দেয়া নিয়ে। লেভেল প্লেইং ফিল্ড আমরা ওভাবে করে বিচার করতাম। আমরা বারবার বলতাম ছাত্র দলকে যেন ঢুকতে দেওয়া হয়, কিন্তু 2025 সালে এসে এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার অনলাইন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনলাইন এবং ছাত্রলীগের যাদের বিচার করা হয় নাই তাদেরকে ক্যাম্পাসে থাকতে দেয়া, দুটো পয়েন্ট। একটা হচ্ছে অনলাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে অনেকগুলো গ্রুপ আছে, এবং আমি যদি নাম ধরি শিক্ষার্থী সংসদ 1, এটার জন্ম আওয়ামী লীগের আমলে এবং ছাত্রলীগের নেতৃত্ব দ্বারা এটার জন্ম, এবং এই গ্রুপ এখনো আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2, যেখানে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি, এই জীবনের প্রথমবারের মতো আমরা দেখলাম কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন গ্রুপে বিসি অবস্থান করতে পারেন। এর সাথে প্রভোস্টরা আছেন, প্রক্টররা আছেন। হ্যাঁ, তো খুবই হতাশাজনক। এরকম একটা গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল গ্রুপ, যদিও নাম দেওয়া হয় না অফিসিয়াল গ্রুপ, কিন্তু বিসি প্রভিসি স্যাররা থাকা মানে কিন্তু এটা অফিসিয়াল গ্রুপ। এখান থেকে প্রতিনিয়ত স্লাট শেমিং করা হয়, প্রপাগান্ডা ছড়ানো হয়, নোংরা বাজে মন্তব্য করা হয়, মিথ্যাচার করা হয়। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাম দিয়ে অনেকগুলো পেজ আছে, ইউটিউব নিয়ে তারা ব্যবস্থা নিচ্ছেন না কেন? তারা তো যে সেই গ্রুপে আছে, সেখান থেকে যদি প্রপাগান্ডা ছড়ানো হয়, তাহলে সেটি তো অবশ্যই তাদের দেখা উচিত। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তো আমরা অনেক ধরনের প্রস্তাবনা দিয়ে আসতেছি, অনেক ধরনের অভিযোগ জানিয়ে আসতেছি, কোনোটাই তো শোনেন না 5 আগস্ট পরবর্তী সময় থেকে। তো সেই জায়গা থেকে এটাও শুনতেছেন না তারা দেখা যাচ্ছে এই গ্রুপগুলো এখনো পর্যন্ত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গ্রুপগুলো এখনো পর্যন্ত মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে, স্লাট শেমিং করে যাচ্ছে, অনলাইনে সাইবার হ্যারাসমেন্ট তারা করে যাচ্ছে। এবং এটা কেন করতেছেন না প্রশাসনই ভালো জানবেন, কেন তারা করতেছেন না। তো এটা লেভেল প্লেইং ফিল্ড, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যারা ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত ছিল, শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান না, জুলাই গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে কিন্তু আমাদের উপর বিভিন্ন সময় হামলা হয়েছে। কারা হামলা করলো, কারা আমরা জানতে চাই না, কিন্তু যারা যারা করলো তাদের তো ফেস দেখা যায়, তাদের ছাত্র তো কিভাবে থাকে। আপনি প্রথমত গণঅভ্যুত্থানে যারা হামলায় জড়িত ছিল তাদের জন্য একটা কমিশন গঠন করলেন, তদন্ত কমিশন গঠন করলেন, এবং তদন্ত কমিশনে 128 জনের নাম আমরা দেখতে পাচ্ছি যাদেরকে সাময়িক বহিষ্কার, পূর্ণাঙ্গ বহিষ্কার না, সাময়িক বহিষ্কার। এই সাময়িক বহিষ্কারের একটা লিস্ট করতে গিয়ে
মাত্র 108 জনের নাম পেলেন, এবং এমন এমন মানুষের নাম আছে যারা কোনোভাবে হামলায় যুক্ত ছিল না। এটা একটা বিষয়। এবং এই যে আপনি তাদেরকে ক্যাম্পাসে রেখে আপনি এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন দিতে যাচ্ছেন, ডাকসু নির্বাচন, পুরো বাংলাদেশে বলা হয়ে থাকে দ্বিতীয় সংসদ নির্বাচনের কথা বলা হয়ে থাকে ডাকসু নির্বাচনকে। তো সেই জায়গায় আপনি এরকম একটা নির্বাচন করতে যাচ্ছেন, আপনি এত দুর্ধর্ষ সন্ত্রাসীদেরকে হলে রেখে, ক্যাম্পাস রেখে, প্রার্থিতা দিয়ে আপনি রেখে যাচ্ছেন। তো সেই জায়গাতে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু তৈরি হয়েছে, আমরা কতটুকু প্রস্তুত করা হয়েছে আমরা কিন্তু বুঝতেই পারি। সো প্রশাসনের উচিত এসব বিষয় সমাধান করা অতি দ্রুত। আমরা বারবার বলে আসছি, আমরা মিটিংয়ে অনেক ধরনের আলাপ করি, আমরা এর বাইরে মিটিং এর কথা আমরা পাবলিকলি আনি না। আমরা কিন্তু বারবার বলেছি প্রশাসনকে, আমরা বারবার বলেছি, সহায়তা করেছি, আমরা আমাদের জায়গা থেকে গঠনতন্ত্র প্রস্তাবনা দিয়েছি, আমরা 73 অধ্যাদেশ নিয়ে আলাপ করেছি, আমরা প্রক্টোরিয়াল ল পরিবর্তন করার আমরা আলাপ করেছি। প্রশাসন একটাও কর্ণপাত করেন নাই, এবং তারা এমন সব প্রস্তাবনা নিয়েছেন যেসব প্রস্তাবনা ওনাদের মনোপুত হয় এবং ওনাদের রাজনীতির সাথে যায়। ফলে খুবই হতাশাজনক পরিস্থিতিতে আছি। তবুও আমরা নির্বাচনে যাচ্ছি, নির্বাচনে যাব। আমরা মনে করি প্রতি বছর একই সময় যদি নির্বাচন হয়, একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচনটা আনার জন্য আমরা লড়াই করে যাচ্ছি, সেটা আমরা করব। ডাকসু নির্বাচনে আমরা যাচ্ছি, ডাকসু নির্বাচনে আমরা যাব, এবং প্রতি বছর আমরা আনবো। প্রশাসনের যে খামখেয়ালিপনা, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। 5 আগস্টের পরে একটা পরিবর্তনের সুযোগ এসছে, ইতিবাচক পরিবর্তনের, অবশ্যই সেটি ইতিবাচক। সেই সুযোগ তো কাজে লাগাতে হবে, এবং অ্যাট এনি কস্ট সেই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আর যেহেতু শিক্ষার্থীদের হাত ধরেই একটি আন্দোলন শুরু হয়েছিল, সেটি সারা বাংলাদেশে গণবিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছিল, এবং সেই আন্দোলনের মধ্যে দিয়েই সরকার পতন আন্দোলনে রূপ নেয় সেই আন্দোলন এক সময়। এর মধ্যে দিয়েই শেখ হাসিনা এবং তার বাহিনী, লাঠিয়াল বাহিনী বা আমরা যদি বলি যে মানে বাকশালী বাহিনী পালিয়ে যায়। তো সেই সুযোগ যেহেতু আমরা হাতছাড়া করব না, নিশ্চয়ই এই সব অপ্রতিকূলতা এবং প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেই, এর ভেতর থেকেই আমরা আমাদের ভয়েস রেইজ করে হোক, আমরা আন্দোলন করে হোক, আমাদের যে ইতিবাচক দিকগুলো আছে বা যেগুলো আমরা চাই সেগুলো বাস্তবায়ন করব। সেই প্রত্যাশা আমাদের থাকবে, প্রচেষ্টাও থাকবে। তো এর মধ্যে থেকেই তো আমাদের এই নির্বাচন করতে হবে। আপনি বললেন যে লেভেল প্লেইং ফিল্ড হয়নি, এখানে আওয়ামী দোসররা অবস্থান করছে, তারা নির্বাচনে অংশ নিচ্ছে, ছাত্রলীগের অনেকেই যারা জড়িত সহিংসতায়, তারা ছাত্রত্ব এখনো আছে, তারা পরীক্ষা নেওয়া হচ্ছে তাদের গোপনে। এগুলো চলবে, এই দাবি দেওয়া চলবে, কিন্তু এর মধ্যেই আমাদের নির্বাচন প্রক্রিয়া, ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়া সব চলবে। তাহলে এই প্রশাসনের কাছে এই ডাকসু নির্বাচন সামনে রেখে আপনার প্রত্যাশা কি, আহ্বান কি থাকবে? প্রশাসনের কাছে সর্বশেষ আহ্বান থাকবে, অন্তত নির্বাচন দিচ্ছেন, কিছুই দেন নাই, অন্তত নির্বাচনটা দিচ্ছেন, সেটা যেন সুষ্ঠু হয়। 2019 সালের নির্বাচন দেখতে পেয়েছি। 2019 সালের নির্বাচনের পূর্বে দীর্ঘ লড়াইয়ের ফলে কিন্তু 2019 সালের নির্বাচন হয়েছিল। কিন্তু নির্বাচনের আগে আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা ঘটবে। প্রশাসন কিন্তু বিশ্বাস করা যায় না। 2019 সালের কথা বলতেছিলাম, 2019 সালের নির্বাচনের কিছুদিন আগে আমরা আলাপ করতেছিলাম এই প্রশাসনকে আমরা কিভাবে বিশ্বাস করি, এত আন্দোলন করে একটা নির্বাচন দিচ্ছি, এবং ভোট ডাকাতির 2018 সালের নির্বাচন দেখার পর একটা নির্বাচন পেতে যাচ্ছি, সেটা কতটুকু সুষ্ঠু হবে আমাদের মধ্যে সন্দেহ ছিল। কিন্তু এই সন্দেহ বাস্তবে রূপান্তরিত করলো 2019 সালের নির্বাচন, ডাকসু নির্বাচন। আমরা 2019 সালের ডাকসু নির্বাচনে মোটামুটি 2-3 ঘন্টা পরেই আমাদেরকে ইন্ট্রোডাকশন মুভমেন্ট শুরু করতে হয়েছিল, ডাকসু বয়কট করতে হয়েছিল, লাইন জেম করে রাখা হয়েছিল, লাইনের মধ্যে লুডো খেলা হয়েছিল, জোর করে ভোট দেওয়ানো হয়েছিল। সো এইসব বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা 2025 সালের ডাকসু নির্বাচন, এই যে নির্বাচন কমিশন, আমরা তাদেরকে অবিশ্বাস করি না, আমরা বিশ্বাস করতে চাই। আমরা মনে করি গণঅভ্যুত্থান পরবর্তী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা একটা সুষ্ঠু নির্বাচন দিবে, এবং সুষ্ঠু নির্বাচন দিলে যা যা করা দরকার অনেক লেকিংস আছে, কিন্তু এই লেকিংসগুলো সত্ত্বেও তারা আমাদেরকে সুষ্ঠু নির্বাচন দিতে পারে। তবে আমরা বারবার বলে আসছি, আপনি একটা নির্বাচন দিয়ে যদি আপনি বন্ধ করে দেন, যেটা আমরা 2019 সালে দেখতে পেয়েছি, সেটা যেন না হয়। এই ডাকসু নির্বাচনের পূর্বেই, এই ডাকসু নির্বাচন আয়োজন করার পূর্বেই আপনাকে আগামী ডাকসু নির্বাচনের তারিখটা ঘোষণা করে দেওয়া, এবং এমন সময় তারিখটা ঘোষণা করা যে সময় কারো কোনো পরীক্ষা থাকবে না। 2019 সালের ডাকসু নির্বাচনের একটা ভালো দিক ছিল, 11ই মার্চ ডাকসু নির্বাচনটা হয়েছিল। সো সেই জায়গা থেকে কারো কোনো পরীক্ষার সমস্যা ছিল না। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এমন সময় আয়োজন করা হবে যে সময় কারো কোনো পরীক্ষা নিয়ে মাথা ব্যথা থাকবে না, যেটা এইবারের ইলেকশনে আছে। তো আমরা সুষ্ঠু নির্বাচনটাই প্রত্যাশা করি। ডাকসু নির্বাচন, এই যে নির্বাচন কমিশন আমাদেরকে অনেক হতাশ করেছে
গণঅভ্যুত্থান পরবর্তী প্রশাসন অনেক হতাশ করেছে আমাদেরকে বিভিন্ন বিষয়ে, একটারও ব্যাখ্যা দেয় নাই। তারা অনেক ধরনের সিদ্ধান্ত নিয়েছে, কোনো ব্যাখ্যা ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে। মিটিং করা হতো, আমাদের কথা শোনা হতো, কিন্তু তাদের কথা কখনোই আমাদেরকে প্রকাশ করতেন না। কিন্তু এইবার সর্বশেষ যে কমিটিটা গঠন করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক রূপরেখা নিয়ে একটা কমিটি গঠন করা হলো, ডিন স্যার সিদ্দিক স্যারকে প্রধান হিসেবে রেখে। আমরা দেখতে পাচ্ছি ওটার প্রায় কাজ শেষ মুহূর্তে। তো আমরা একদিক দিয়ে আশাবাদী, এটা যদি হয় তাহলে আমাদের মবের শিকার হতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে হলে হলে ছাত্ররা যদি নিষিদ্ধের কথা বলে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনাকে রাজনৈতিক ট্যাগ দেওয়া হচ্ছে। এবং কাদেরকে আপনি ট্যাগ দিচ্ছেন? যারা এত বছর ধরে বিরোধী রাজনীতি করেছে, যারা ছাত্রলীগের বিরুদ্ধে রেজিস্ট্যান্স করেছে, তাদেরকে আপনি ট্যাগ দিচ্ছেন। সো সেই জায়গা থেকে রূপরেখা যদি হয়ে যায়, তাহলে দেখা যাবে এই মবগুলো হবে না। আমরা আশা করছি প্রশাসন এই রূপরেখা তৈরি করবে এবং একটা সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় তারা উপহার দিবে। ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যারা নির্বাচিত থাকবেন, তারা মিলে একসাথে মিলেমিশেই একটা ব্যাটার ক্যাম্পাসে রূপান্তরিত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আমরা শেষ করব, আপনি 30 সেকেন্ডে ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন। দেখেন, আপনি ভোট দিবেন, আপনার ভোট খুবই গুরুত্বপূর্ণ। আপনি কাকে ভোট দিবেন? এমন কাউকে ভোট দিবেন যে বা যিনি দীর্ঘ সময় ধরে লড়াই করে আসছে, যে কমিটেড আপনার অধিকার আদায়ের জন্য খুব কঠিন পরিস্থিতিতে লড়াই করে এসেছে, তাকে ভোট দিবেন। যেমন আমার পোস্টে 25 জন আছেন। এবার আপনি ভোট দেওয়ার সময় অবশ্যই 25 জনের মধ্যে কে সবচেয়ে বেশি কমিটেড ছিল, কে কঠিন পরিস্থিতিতে সর্বোচ্চ রিস্ক নিয়ে রাজপথে ছিল, আপনার অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, তাকে আপনারা বাছাই করবেন। আমি আরমানুল হক, আমি 2018 সালের জানুয়ারি থেকে রাজপথে ছিলাম এবং এখনো অবধি আছি। আমি আপনার অধিকার আদায় ছাড়া, আপনার জন্য কাজ করা ছাড়া আমার বাকি কোনো কাজ নাই। আমি লড়াই করে যাব এবং আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের জন্য কাজ করতে পারবো। এই সুযোগটা আশা করি আপনারা দিবেন। আমরা শেষ করছি, আশা করছি ভবিষ্যতে আমাদের দেখা হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।